আসসালামু আলাইকুম। সজীব ক্রিয়েটিভ স্টুডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমাদের একটা বিশেষ টপিকস নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি। এই টপিকসটি হচ্ছে কানাডায় যে স্টুডেন্টরা আসে, মোট স্কলারশিপ এবং সেলফ ফাইন্যান্স স্টুডেন্ট, তাদের যে সুবিধা এবং অসুবিধা, এই জিনিসগুলো নিয়ে একটা ছোট আলোচনা করতে যাচ্ছি। আপনারা জানেন কানাডাতে ২০২৩ সালের যে ডেটা অনুযায়ী প্রায় ১০,০০০ বাংলাদেশি স্টুডেন্ট, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে যারা পরিচিত, তারা কানাডার বিভিন্ন প্রোগ্রামে এবং বিভিন্ন প্রভিন্সে, বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন। এদের অনেকেই স্কলারশিপ মাধ্যমে পড়াশোনা করছে এবং অনেকেই সেলফ ফাইন্যান্স মানে নিজের পয়সা দিয়ে পড়াশোনা চালিয়ে যাচ্ছে। সো এই যে ২ ধরনের ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টরা কানাডা পড়াশোনা করছেন, তাদের যেই সুবিধার দিকগুলো কি, কি, আবার এর সাথে তাদের অসুবিধাগুলো দিক কি, কি, সেই জিনিসগুলোকে আজকে আমাদের আলোচনার মাধ্যমে আ আ আশা করি সবাই একটা ভালো কনসেপ্ট ক্লিয়ার হবে। সো কানাডা আপনারা জানেন এটা একটা ব্যয়বহুল দেশ এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে বাংলাদেশীদের জন্য অনেক টাকার ব্যাপার। যার ফলে অনেকেই স্কলারশিপের কথা চিন্তা করেন। এর একটা বড় কারণ হচ্ছে কানাডার যে হোম গ্রোন স্টুডেন্ট আছে, তাদের চেয়ে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা প্রায় 4 টাইমস টিউশন ফিস বেশি টাকা পে করতে হয়। এবং দ্যাটস দ্য রিজন এর জন্য কানাডা ইন্টারন্যাশনাল স্টুডেন্টকে অ্যাকসেপ্ট করে তাদের বাজেট যে ঘাটতি আছে, ইউনিভার্সিটির যে বাজেট যে ঘাটতি, সেই ঘাটতিটাকে পূরণ করার জন্য। এখন যদি আমি একটা এক্সাম্পল এর মাধ্যমে আপনাদের জিনিসটাকে সহজ করে বলি, সেটা হচ্ছে যদি কানাডিয়ান স্টুডেন্ট বা কানাডিয়ান যারা পার্মানেন্ট রেসিডেন্টস, তাদের ছেলেমেয়েরা যদি কানাডার কোনো ইউনিভার্সিটিতে পড়ে, যদি তাদের টিউশন ফিস $5,000 হয়, একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের সেই টিউশন ফিস $18,000 to $20,000 স্টুডেন্ট টিউশন ফিস পে করতে হবে, প্রায় 4 টাইমস। সো এই জন্য কানাডার যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে পড়াশোনা করতে চায়, এই টিউশন ফিজের ব্যয়বহুলতার জন্য এবং এর সাথে লিভিং কস্ট আছে, এটা একটা ব্যয়বহুল এক্সপেন্ডিচার হিসেবে পরিচিত, মানে সবার কাছে বিবেচিত হয়। যার ফলে অনেকেই কানাডায় স্কলারশিপের জন্য চিন্তা ভাবনা করেন। স্কলারশিপটা হচ্ছে লিমিটেড এবং এটা হচ্ছে মেরিট বেস। যারা আউটস্ট্যান্ডিং পারফরমেন্স আছে, তারাই একমাত্র স্কলারশিপটা পেয়ে থাকে। স্কলারশিপটা বোথ আন্ডার গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট ২ জায়গায় কানাডার বিভিন্ন ইউনিভার্সিটিতে স্কলারশিপ দিয়ে থাকে। বাট কানাডার সার্বিক পরিস্থিতিতে পোস্ট গ্র্যাজুয়েট স্টুডেন্টরা বেশি স্কলারশিপ পেয়ে থাকে দেন আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্টের চেয়ে। আবার পোস্ট গ্র্যাজুয়েট প্রোগ্রামটা সাধারণত ২ ধরনের প্রোগ্রাম হয়। একটা হচ্ছে কোর্স বেস ওরিয়েন্টেড প্রোগ্রাম, আরেকটা হচ্ছে রিসার্চ ওরিয়েন্টেড প্রোগ্রাম। কোর্স বেস ওরিয়েন্টেড প্রোগ্রামে ইউনিভার্সিটিতে পার্টিকুলার প্রোগ্রামে ডিরেক্টলি এপ্লাই করতে হবে। সেখানে আপনার মেরিট বেসড এবং আপনার রেফারেন্স এবং প্রয়োজনীয় যা, যা জিনিস আছে, সেগুলার ভিত্তিতে আপনাকে স্কলারশিপ দেওয়া হয়। আর রিসার্চ বেস ওরিয়েন্টেড প্রোগ্রামটা সরাসরি যে রিসার্চার আছে কানাডার বিভিন্ন ইউনিভার্সিটিতে, তার সাথে যোগাযোগটা করতে হয়। তাদের আপনার যে মেরিট অনুযায়ী এবং আপনার যে রিসার্চের যে ইন্টারেস্ট, তার সাথে অ্যালাইন হলে, সে যদি পার্টিকুলার প্রফেসর বা লেকচারার বা হুইভার ইট ইজ ডেজিগনেটেড ফ্যাকাল্টি মেম্বার যদি আপনাকে অ্যাকসেপ্ট করেন, সেই অ্যাকসেপ্টের পরিপ্রেক্ষিতে আপনার স্কলারশিপটা হয়ে থাকে। সেগুলো ধরেন পোস্ট গ্রাজুয়েট বা পিএইচডি প্রোগ্রামে ম্যাক্সিমাম স্টুডেন্টরা এইভাবেই কানাডাতে এসে থাকে। সো এটাই হচ্ছে কানাডার স্কলারশিপের মোস্ট অফ দ্য স্টুডেন্ট যে ইন্টার করে ডিপেন্ডস অন দ্য মেরিট বেস, এবং এটা হচ্ছে স্কলারশিপটা হচ্ছে লিমিটেড। আর এখন আপনি বলতে পারেন তাহলে যে এত স্টুডেন্টরা আসতেছে, তারা কিভাবে তাহলে আসবে? সো মোস্ট অফ দ্য স্টুডেন্ট বাংলাদেশ থেকে যারা আসেন, তারা সবাই যারা স্কলারশিপ বাদ দিয়ে 80 থেকে 90% স্টুডেন্টই আসতেছেন হচ্ছে অ্যাজ এ সেলফ ফাইন্যান্স হিসাবে, মানে যাদের প্যারেন্টস এর নিজস্ব টাকার মাধ্যমে তারা কানাডায় পড়াশোনা করছেন। এবং এটার একটা বড় অংশ হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট ২ প্রোগ্রামেই আসতেছে। সো এখন যদি আমরা একবার আলোচনা করি, তাহলে আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে এবং পোস্ট গ্র্যাজুয়েট প্রোগ্রামে যারা সেলফ ফাইন্যান্স স্টুডেন্টরা আসে, তাদের হচ্ছে ২টো জায়গায় তাদের চিন্তা করতে হয়। একটা হচ্ছে টিউশন ফিস, আর একটা হচ্ছে লিভিং কস্ট। সো কানাডায় যেটা সম্ভব, সেটা হচ্ছে লিভিং কস্টটা আপনি যদি সেলফ ফাইন্যান্স স্টুডেন্ট হিসেবে আছে, সেটার জন্য যদি আপনি
একটু অর্গানাইজড হন, একটু সবকিছু যদি আপনি বুঝতে পারেন, তাহলে যে সুবিধা হবে লিভিং কস্টটা কানাডা তুলে যাওয়া যায়। এটা খুব একটা কঠিন ব্যাপার না। এতে মোস্ট অফ দ্য স্টুডেন্ট লিভিং কস্টটা তোলার ব্যাপারে যেটা কতগুলো প্রসেসের মাধ্যমে লিভিং কস্টটাকে নিজেদের চালিয়ে নেয়, সেটার একটা পন্থা হচ্ছে কোঅপ প্রোগ্রাম, যেটা বাংলাদেশে ইন্টার্নশিপ প্রোগ্রাম বলা হয়। একটা প্রোগ্রাম আছে ইন্ডাস্ট্রি সাথে অনেক সময় ইউনিভার্সিটির যোগাযোগ থাকে, সেই হিসাবে সামার স্টুডেন্ট হিসাবে ইউনিভার্সিটির স্টুডেন্টরা সেই প্রোগ্রাম করে তাদের লিভিং কস্ট তুলে ফেলতে পারে। আবার হচ্ছে অনেকেই যেমন রেস্টুরেন্টে কাজ করে, বিভিন্ন ছোট ছোট ফাস্টফুড দোকানে কাজ করে, তারপরে হচ্ছে মলে কাজ করে এবং ডেলিভারি সার্ভিস করে, সেটা আমরা যেটা আমাদের দেশে অড জব হিসেবে পরিচিত, সেইভাবে স্টুডেন্টরা তাদের লিভিং কস্টটা তুলে ফেলতে পারে। এছাড়া হচ্ছে সামার সময় একটা স্টুডেন্টদের 3 থেকে 4 মান্থসের মধ্যে একটা অফ থাকে, সেই সময় বিভিন্ন ধরনের কাজের মাধ্যমে তারা এই লিভিং কস্টটা তুলে ফেলতে পারে। সো লিভিং কস্টটা আপনি তোলাটা খুব একটা কঠিন না, যদি আপনি রিয়েলি কাজ এবং হার্ডওয়ার্ক করতে চান সেটার জন্য। কিন্তু টিউশন ফিজটা যদি আপনি মনে করেন টিউশন ফিজের মাধ্যমে, টিউশন ফিজও আপনি কাজ করে টিউশন ফিজও পে করবেন, সেই জিনিসটা একটা অসম্ভব হয়ে যায়। তাহলে এখন যদি আমরা একটু আলোচনা করি যে কানাডার যারা স্কলারশিপ স্টুডেন্টরা আসতেছে এবং যেটা হচ্ছে সেলফ ফাইন্যান্স স্টুডেন্টরা আসতেছে, তাদের সুবিধাগুলো অসুবিধাগুলো কি কি। তো প্রথম যদি আমরা চিন্তা করি স্কলারশিপ ক্যান্ডিডেট, এটা তো সবাই, যেটা খুব ইজি ওয়েতে যেটা সবার মনের মধ্যে আসবে, স্কলারশিপ ক্যান্ডিডেটদের প্রথম হচ্ছে মনিটারি বিষয়ে আপনার কোনো চিন্তা করতে হচ্ছে না। আপনার টিউশন ফিস পে হয়ে যাচ্ছে, আপনি লিভিং কস্টের একটা বড় অংশ পাবেন, যেটার মাধ্যমে আপনি খুব সুন্দরভাবে কানাডাতে পড়াশোনা করে আপনার কোর্স শেষ করে দিতে পারবেন। এবং মোস্ট অফ দা স্কলারশিপের ক্যান্ডিডেটদের যেটা হয় সেটা হচ্ছে অন ক্যাম্পাস বেস জবের জন্য ওয়ার্ক পারমিট দেওয়া হয়ে থাকে। আর যারা সেলফ ফাইন্যান্স স্টুডেন্টরা আছে, তাদের যেটা একটা বড় অংশ বাবা মাকে অবশ্যই টিউশন ফিসটাকে দেশ থেকে নিয়ে আসতে হয়, এবং সেটা আপনার নিজস্ব প্যারেন্টসদের বা আপনার অন্য কোনো সোর্স থাকে সেটার মাধ্যমে আপনাকে ইউনিভার্সিটিতে পে করতে হয়। তো সেক্ষেত্রে স্টুডেন্টদের একটা বড় অংশ চাপ থাকে যে টিউশন ফিস পে করা এবং অ্যাজ ওয়েল অ্যাজ লিভিং কস্টটাকে মেনটেন করা। যেখানে আপনি স্কলারশিপ ক্যান্ডিডেটে এই ধরনের মেন্টাল চাপটা নাই, তারা একটা জায়গায় ফোকাস করতে পারতেছে এবং পড়াশোনাটা সুন্দরভাবে করে শেষ করে দিতে পারতেছে। সো দিস ইজ ভেরি স্ট্রেট ফরওয়ার্ড। বাট দ্য প্রবলেম হচ্ছে যারা স্কলারশিপ ক্যান্ডিডেট, তাদের যেই এক্সপিরিয়েন্সটা হয় হচ্ছে ইউনিভার্সিটি ওরিয়েন্টেড জবগুলোর মধ্যে, কারণ তারা বাইরের কোনো জবের সাথে অ্যাটাচ থাকে না, ইউনিভার্সিটি এনভায়রনমেন্টের সাথেই তাদের মেন্টাল অ্যাটাচমেন্টটা বেশি থাকে। আর যারা সেলফ ফাইন্যান্স স্টুডেন্ট, তাদের লিভিং কস্টিংটাকে উঠানোর জন্য যেই অ্যাডভান্টেজটা তারা পায়, তারা বাইরের এনভায়রনমেন্টের সাথে নিজেকে অ্যাডাপ্ট করার সুযোগগুলো পায়। যেমন একটা ছেলে হয়তো বা ফাস্টফুড দোকানে ম্যাকডোনাল্ডসে কাজ করতেছে বা শপিং মলে কাজ করতেছে, কিন্তু তার যেহেতু এটা কাজ না, এর মাধ্যমে তার কমিউনিকেশন ডেভেলপমেন্ট হচ্ছে, সে ফিল্ডের যেই চাহিদাটা সেটা সে বুঝতে পারতেছে, অনেক লোকের সাথে তার আলাপ হচ্ছে প্রতিদিন, এই যে নেটওয়ার্কিংটা তৈরি হচ্ছে, এটা তাকে অনেক দূর এগিয়ে নিয়ে যায় এবং নিজের উপরে যে আত্মবিশ্বাস, সে প্রত্যেক সময় আজকে এক জবে কালকে অন্য জবে, এই যে তার ইন্টারভিউ স্কিল গুলোকে ডেভেলপ হচ্ছে, এটা আপনি কোনোভাবে ছোট হিসেবে দেখতে পারবেন না। এই এক্সপিরিয়েন্সটা তার কাজে লাগবে যখন সে পড়াশোনা শেষ করে যখন কানাডার মেন স্ট্রিমের জবগুলোতে সে যাবে, তখন দেখবে তার ডাইভার্সিটি এক পোর্টফোলিও তৈরি হয়ে গেছে রিজিউমের মধ্যে, সে বিভিন্ন জায়গায় কাজ করছে, নো ম্যাটার হোয়াট কাইন্ড অফ জব। এইটাই হচ্ছে একটা বড় স্ট্রেংথ। সো অনেকেই চিন্তা করে যে আমি তো সেলফ ফাইন্যান্স স্টুডেন্ট, হয়তো আমি এত মেরিটোরিয়াস না, কিন্তু বিষয়টা ওইটা না। আপনি যদি ঠিকভাবে পড়াশোনাটা শেষ করেন এবং লিভিং এর জন্য আপনি যদি বিভিন্ন যে কাজগুলো করেন সামার টাইমে, এবং সামার সময় অনেক সময় অনেক এমপ্লয়ার যদি ভালো কাজ করে রেখে দেয়, সেখানে পার্ট টাইম হিসেবে কাজ করা হয়,
তাহলে যে এক্সপেরিয়েন্সটা গ্যাদার হচ্ছে, এই এক্সপেরিয়েন্সটা হচ্ছে ফিল্ড যে এক্সপেরিয়েন্সটা তৈরি হয়, সেটা এক্সপেরিয়েন্সটা স্কলারশিপ ক্যান্ডিডেট তৈরি হয় না। তাদের মেন একটা জায়গায় ইউনিভার্সিটি কেন্দ্রিক স্কলারশিপটা তৈরি হয়ে থাকে, সরি তাদের এক্সপেরিয়েন্সটা তৈরি হয়ে থাকে। বাট ওয়ারাস একটা সেলফ ফাইন্যান্স স্টুডেন্ট তার নিজের বাঁচার জন্য, তার লিভিং কস্ট তোলার জন্য বিভিন্ন জায়গায় কাজ করতেছে। এই যে একটা এক্সপোজার হচ্ছে, এই এক্সপোজারটা তাকে কোর্স শেষের পরে অনেক দূর এগিয়ে নিয়ে যায়। সো এটাই হচ্ছে অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ। একটা হচ্ছে এক কেন্দ্রিক বেস এক্সপিরিয়েন্স হচ্ছে, আর এটা হচ্ছে মাল্টি ফ্যাসেট ওয়েতে এক্সপিরিয়েন্স হচ্ছে, এবং এর ফলে যেটা হচ্ছে আপনি যখন এক জব থেকে সুইচ করে আরেক জবে যাবেন, আরেক জব থেকে আরেক জবে যাবেন এবং বিভিন্ন ইন্টারভিউ ফেস করবেন, তখন আপনার সেলফ কনফিডেন্স তৈরি হবে, কমিউনিকেশন স্কিল গুলো ডেভেলপ হবে, নেটওয়ার্কিং গুলো ডেভেলপ হবে। এর ফলে দেখা যাবে যে যখন আপনি মেন যে ডিজায়ার জবগুলোর জন্য আপনি চেষ্টা করবেন, সেগুলো আপনাকে তখন অনেক কনফিডেন্ট হিসাবে আপনি ইন্টারভিউ স্কিল গুলোকে অনেক বেটার করে দিবে। এবং মোস্ট অফ দ্য কেসে আমরা দেখেছি যে এই ধরনের স্টুডেন্টরা বেশি ভালো করে দেন স্কলারশিপ স্টুডেন্টদের চেয়ে, তাদের যখন তারা মেন স্ট্রিমের ব্যাকগ্রাউন্ডের সাথে যখন ফাইট করে। কারণ তাদের যেই মাঠের যে এক্সপিরিয়েন্স, এই এক্সপিরিয়েন্স গুলো তখন কাজে লাগে তাদের ডিজায়ার জব পাওয়ার জন্য, এবং এইভাবেই তারা অনেক দূর এগিয়ে যেতে পারে। তাহলে আপনি বলতে পারছেন তাহলে প্রবলেম কাদের জন্য? প্রবলেমটা হয় যে স্টুডেন্টরা ডিপেন্ড করে তারা কানাডায় এসে তাদের লিভিং কস্ট এবং টিউশন ফিস দুটোই তারা একসাথে চালাবে। তখন যেটা হয়, তার যে পরিমাণ তারা পড়াশোনার জন্য ফোকাস করতে পারে, এটা কোনোভাবেই হয় না। তখন বিভিন্ন জন্য, পয়সার জন্য, তাদের সার্ভাইভাল জন্য বিভিন্ন সময় বিভিন্নভাবে কাজ করতে হয়। এতে তার পড়াশোনাটার অনেক ব্যাঘাত ঘটে, রেজাল্টের ব্যাঘাত ঘটে। ফাউন্ডেশন যেই পড়াশোনা যে ফাউন্ডেশন সেগুলো আর তৈরি হয় না, এবং আলটিমেটলি কানাডা সাকসেসফুল হয় না। সো এই জিনিসগুলো প্যারেন্টসরা যখন স্টুডেন্টকে পাঠাবে অ্যাজ এ সেলফ ফাইন্যান্স স্টুডেন্ট হিসেবে চিন্তা করে, তাদের এই জিনিসটা খুবই ভালো করে সিদ্ধান্ত নেওয়া উচিত যে কোন কি অ্যাটলিস্ট যাতে তাদের টিউশন ফিসটাকে তারা মিট আপ করতে পারে। এবং আরেকটা হচ্ছে অন দ্য আদার হ্যান্ড, অনেক স্টুডেন্ট আসে যাদের ধরেন খুবই সচ্ছলতা, তারা লিভিং কস্ট এবং টিউশন ফিস সবই তারা দেশ থেকে নিয়ে আসতেছে, কানাডাতে এনজয় করতেছে বেশ ভালো, কিন্তু প্রবলেম হচ্ছে তারা কানাডার যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স সেটা গ্যাদার করতেছে না। তো এর ফলে যে প্রবলেমটা হয়, তারা কোর্সটা শেষ করে কিন্তু কোর্স শেষের পরে কানাডিয়ান কোনো এক্সপিরিয়েন্স তৈরি হয় না, যার ফলে যখন ফিল্ডে যারা ডিজায়ার জবের জন্য অ্যাপ্লাই করে তখন তাদের সাকসেস রেট অনেক কম। সো এই দুই ধরনের কেসেই সাকসেস রেটটা খুব কম হয়। সো আমি এই ছোট আলোচনার মাধ্যমে আপনাদেরকে সবাইকে বোঝাতে সক্ষম হয়েছি যে স্কলারশিপ ক্যান্ডিডেটরা যারা আসে তাদের কি ধরনের সুবিধা আছে, এবং তাদের অন দ্য আদার হ্যান্ড তাদের যে দুর্বলতার দিকটা, আবার যারা সেলফ ফাইন্যান্স স্টুডেন্টরা আসে তাদের কি কি অ্যাডভান্টেজ তারা পায়, অন দ্য আদার হ্যান্ড তাদের কি কি এই সমস্যার মধ্যে পড়তে হয়, স্পেশালি মনিটরিলি, স্পেশালি যেটা টিউশন ফিস এবং লিভিং কস্টের জন্য তাদের বিভিন্ন জায়গায় এক্সপোজার করতে হয়। সো বাট বিষয়টা হচ্ছে কানাডার টিকে থাকতে হলে একাগ্রতা চিত্তে এবং ফোকাস হয়ে যদি কেউ ডেডিকেটেড হয়ে কাজ করে তাহলে কানাডাতে আজ না হোক কাল সফল হবে। সো আজকের জন্য এখানেই তাহলে শেষ। অন্যদিন আমরা নতুন কোনো বিষয় নিয়ে আমি আবার আলোচনা করব। আশা করি এই স্বল্প আলোচনার মাধ্যমে কানাডার স্কলারশিপ ক্যান্ডিডেট এবং যারা নন স্কলারশিপ ক্যান্ডিডেট তাদের যে সমস্যা এবং কিভাবে সমাধান হচ্ছে, কিভাবে তারা কানাডাতে অ্যাডাপ্ট হবে, সেই বিষয় অল্প হলেও আমি বোঝাতে পেরেছি। সো আল্লাহ হাফেজ, আবার পরে দেখা হবে।